হ্যালো স্টুডেন্টস, যারা মাধ্যমিক 2026 ক্যান্ডিডেট আসো তাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের ম্যাথামেটিক্সের একটি অবজেক্টিভ পেজ নিয়ে আলোচনা করব। এই পেজটি নিয়েছি আমি পর্ষদের টেস্ট পেপার থেকে, যেটা বলেছিলাম খুবই ইম্পর্ট্যান্ট। এই টেস্ট পেপার সলভ করতেই হবে, তোমরা এতদিনে হয়তো হাতে পেয়েছো। তো এবার দেখো, আমি তার 4 নং প্রশ্নের মধ্যে যে অবজেক্টিভগুলো থাকে, যার প্রতিটির মান 2 করে এবং 10টির উত্তর দিতে হয় 10 × 2 মানে 20 মার্কস। এই 20 মার্কস তোমাদের কনফার্ম করতে হবে। তো এটা তো কোথা থেকে আসবে কি ব্যাপারে প্রেডিক্ট করা মুশকিল। এক্সারসাইজের প্রত্যেকটি এক্সারসাইজের পেছনে মানে শেষের দিকে এরকম অবজেক্টিভ থাকে, সেগুলো তো অবশ্যই রিভিশন দেবে, সাথে টেস্ট পেপার সলভ করবে। যে কটা দিন আছে টেস্ট পেপার সলভ করবে। আমরা প্রথম কোশ্চেনটা দিয়ে আগে শুরু করি। 1 নম্বর কোশ্চেনে বলেছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা। এটা মনে রাখবে, 1500 টাকা। তাদের মধ্যে রাজীব আছে, তার মূলধন 6000 টাকা এবং রাজীবের লাভ হয়েছে, এখানে লেখা আছে 900 টাকা। তাহলে রোহন বলে আর এক পার্টনার আছে, তার মূলধন কত? রোহনের লাভ বলা নেই, কিন্তু বলা আছে কিরকম বলা আছে, 1500 থেকে রাজীবের 900 টাকা বাদ দিলে রোহনের লাভ আমরা পেয়ে যাব। তা আমরা করব কি অঙ্কটা এভাবে, 4 রোমান 1। আমরা প্রথমে লিখব, ধরি রোহনের মূলধন ইকুয়াল টু x টাকা। তা অংশীদারি কারবারের নিয়ম কি? রাজীবের মূলধন বাই রোহনের মূলধন। রাজীবের মূলধন কত? 6000 বাই রোহনের মূলধন কত ধরলাম আমরা, x, ইকুয়াল টু রাজীবের লাভ কত? 900 টাকা বাই রোহনের লাভ। রোহনের লাভ সরাসরি দেওয়া নেই, তাই আমরা 1500 থেকে রাজীবের লাভটা মাইনাস করব। এটা হচ্ছে আমাদের কোত্থেকে পেলাম, প্রশ্নানুসারে বা ATQ। বেশি কথা লিখতে হবে না, ATQতেই সব কথা বলা হয়ে গেল। তো এবার একটু মাইনাসটা করে নিই, তাহলে 6000 বাই এক্স ইকুয়াল টু 900 বাই হচ্ছে এখানে 600, কারণ 1500 থেকে 900 মাইনাস করলে 600। যদি আমরা এবার কাটাকাটি করি, 0 0, এই 0 এই 0, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3, এই 3 দিয়ে 6000কে কাটলে কত হবে? 2000। তাই 2000 ইন্টু 2 যদি ইন্টু করি, তার মানে এক্স এর ভ্যালু কি আসলো? 2000 ইন্টু 2 মানে 4000। তো এক্স এর যে মান আসে, এখানে অনেকে লেখে এত টাকা, লিখে ছেড়ে দেয়, একদম ভুল কাজ। এক্স এর মান তোমাদের কাছে চাইনি, রোহনের মূলধন কত, সুতরাং ভাষায় লিখবে, অতএব রোহনের মূলধন ইকুয়াল টু 4000 টাকা। কারণ এক্সটা তো আমরা রোহনের মূলধন ধরেছি, শুধু এক্স দিয়ে উত্তর হবে না, এক্স এর মানটা লিখে সেটা উত্তর, এবং পাশে আনসার কথাটা লিখবে আর হাইলাইট করবে। এবার চলে আসি 2 নম্বর কোশ্চেনে কি বলা আছে দেখি। 2 নম্বর কোশ্চেনে বলেছে কি, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হয়। তাহলে কত বছরে, তার মানে আমার বছর বের করতে হবে, সেটা 4 গুণ হবে। প্রথমে দ্বিগুণ হয়, পরে 4 গুণ হবে। তো দ্বিগুণ হয় কত বছরে? n বছরে, এটা বছর। আর পরের বার কত বছর, এটা আমাদের বের করতে হবে যখন সেটা 4 গুণ হবে। তো এটা শুরু করি। এটা বইই আছে, তবু তোমাদের রিভিশন টাইপের একবার হয়ে যাক। তো 4 রোমান 2, ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, বা শুধু সুদের হার লিখলেও এই অবজেক্টিভে চলবে, সুদের হার ইকুয়াল টু r%, এবং এক্স বছরে 4 গুণ হবে, যেটা আমাদের বের করতে বলছে। তো প্রথমে কত বছরে দ্বিগুণ হয়? ATQ, কত বছরে দ্বিগুণ বলা আছে? n বছরে। দ্বিগুণ মানে কি? মূলধন যদি p হয়, মূলধনটা এখানে p ধরবো, মূলধন 2p ইকুয়াল টু, এই যে দ্বিগুণ মানে 2p, সেই p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n বছরে দ্বিগুণ বলছে। এখানে লিখব, এখানে p ইকুয়াল টু কি? মূলধন, যেহেতু এটার কথা উল্লেখ করিনি, আমরা করে দিলাম।
তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পি আর পি দুদিক থেকে কেটে যায়। তো ডান দিকের পার্টটা আগে যদি লিখি আমি, তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন ইকুয়াল টু কত থাকে 2। তাহলে শুধু ব্র্যাকেটের পার্টটা যদি আমি বাদিকে লিখে দিই আর বাই 100, তাহলে এই পাওয়ারটা এদিকে এসে কি হবে 2 টু দি পাওয়ার, জানো তো পাওয়ার ডান দিকে গেলে 1 বাই হয়, তো এটা থাক, কাজে লাগবে। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যখন 4 গুণ বলেছে তখন গল্পটা কিরকম, মূলধন 4 গুণ হবে মানে কি হবে 4p, তাহলে সুদ আসল ইকুয়াল টু আসল ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার বছর। এবারে কত বছর ধরেছি আমরা x বছর। তো এবারও আমরা দেখতে পাচ্ছি এখানে পি আর পি আমরা কেটে দিতে পারছি, তার মানে কি থাকলো 4 ইকুয়াল টু এই পার্টটুকু, এই যে ভেতরের পার্টটুকুর মান আমরা কত করে রাখছি 2 টু দি পাওয়ার 1 বাই এন, তার মানে কি লিখবো 2 টু দি পাওয়ার 1 বাই এন টু দি পাওয়ার এক্স। এই জায়গাটা বুঝে নেবে, অনেকের সমস্যা হয়। 4কে আমরা কি লিখতে পারি 2 স্কোয়ার, আর এটা 2 টু দি পাওয়ার এই পাওয়ার সঙ্গে গুণ হওয়া মানে কি হবে এক্স বাই এন। দেখো সূচকের অঙ্কের বেস দুটো সমান হলে পাওয়ার দুটো কি লিখবো সমান লিখবো, তাহলে সেই হিসাবে আমরা এখানে অতএব যে লিখবো এই পাওয়ার 2 ইকুয়াল টু এক্স বাই এন। দেখো এখানে যদি বজ্রগুণন করি তাহলে এক্স এর মান কত হবে 2n। তাহলে এক্স কত বছরটা আমরা ধরেছিলাম, তাহলে বছর কত বেরোলো 2n, তাহলে আমরা এখানে লিখবো অতএব নির্ণেয় বছরও লিখতে পারো বা সময়ও লিখতে পারো ইকুয়াল টু 2n বছর, তাহলে ওই মূলধনটি 2n বছরের দ্বিগুণ হবে। এই হলো ক্লিয়ার কাট অঙ্কটা, আশা করি বুঝে গেছো। এবারে আসি আমরা পরের অঙ্কে কি বলা আছে। এবারে বলেছে কি যে সমীকরণ একটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35 ইকুয়াল টু 0, তার দুটো বীজ আছে, একটা হচ্ছে -5 একটা হচ্ছে -7, তাহলে এ আর বি এর মান কত। দুটো বীজ কি, একটা -5 একটা -7, সমীকরণে যে এ আর বি আছে তার মান কত, সমীকরণটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35 ইকুয়াল টু 0। তো আমি শুরু করছি 4-এর 3 নম্বর। আগে সমীকরণ লিখে নেই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35 ইকুয়াল টু 0। যেহেতু একটি বীজ হচ্ছে -5, তাহলে আমরা অতএব লিখব এ ইন্টু -5 হোল স্কোয়ার প্লাস বি ইন্টু -5 প্লাস 35 ইকুয়াল টু 0। কেন লিখলাম, লিখব যেহেতু একটি বীজ ইকুয়াল টু -5। তো এখান থেকে -5 হোল স্কোয়ার হচ্ছে প্লাস 25, তার মানে 25a, আর এই প্লাস ইন্টু মাইনাস এই দুটো ইন্টু করলে কি হবে -5b ইকুয়াল টু 35কে ডান দিকে নিলে -35। এবারে তোমরা এখানে একটা কাজ করবে, এখান থেকে যদি 5 কমন নাও তাহলে 5a মাইনাস বি ইকুয়াল টু -35। এই 5 দিয়ে যদি একে ডিভাইড করে দাও, ভাগ করে দাও, তার মানে কি আসলো 5a মাইনাস বি ইকুয়াল টু -7। এটা আমাদের একটা ইকুয়েশন বা সমীকরণ হলো। আবার প্রথম সমীকরণটা লিখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35 ইকুয়াল টু 0। এবার অপর বীজটি যদি আমি এখানে বসাই তাহলে এ ইন্টু -7 হোল স্কোয়ার প্লাস বি ইন্টু -7 প্লাস 35 ইকুয়াল টু 0। কেন কি এখানে কি লিখবো, যেহেতু আর একটি বীজ হচ্ছে কত -7, পুরো কথাটা লিখলাম না, তোমরা বুঝে যাবে। তো এখানে সাথে 49, এটা পজিটিভ হয়ে গেল 49a, এটা প্লাস হবে না কারণ প্লাস আর এই মাইনাস গুণ করলে কি হবে -7b ইকুয়াল টু -35। দেখো এই দুটো থেকে 7 কমন যায়, গেলে থাকবে কি 7a মাইনাস বি ইকুয়াল টু -35। এই 7 দিয়ে ডান দিকে এনে ভাগ করে দিলে, ভাগ তো করতেই হবে আমাদের, তাহলে কি থাকছে 7a মাইনাস বি ইকুয়াল টু -5। এটা আমাদের 2 নং সমীকরণ আসলো। এই যে দুটো সমীকরণ আমি আন্ডারলাইন করলাম, তোমরা এভাবেই করার চেষ্টা করবে। এই দুটোকে যে পাশাপাশি যদি লিখি,
লিখে অপনয়ন মানে যোগ করলে বা বিয়োগ করলেই কেটে যাবে। প্রথমটা কি ছিল, 5a মাইনাস বি ইকুয়াল টু -7, এটা ছিল 1 নং। আর পরেরটা আমরা কি পেলাম এক্ষুনি, 7a মাইনাস বি ইকুয়াল টু -5, এটা কত নং, 2 নং। তো এটা একটু লম্বা করে দাগ টেনে চিন্তা করো, এই দুটো বি নেগেটিভ আছে মানে একই সাইন, সেক্ষেত্রে কি করলে আমরা এটা কাটতে পারবো, বিয়োগ করলে। তো এখানে বিয়োগ কথাটা লিখে দিলে এটাকে মাইনাস সাইন, আর আমি একটু সমীকরণ দুটো আরেকবার দেখে নিই, 7 দিয়ে 5, 5 দিয়ে 7, হ্যাঁ ঠিক আছে। আর এটা হয়ে গেল কি প্লাস সাইন, এটা কি হয়ে যাবে প্লাস সাইন। তো বি আর বি কাটলো, 5a থেকে 7a গেলে কি থাকে -2a ইকুয়াল টু -7 থেকে +5 গেলে কি থাকে -2, তার মানে a ইকুয়াল টু কত হচ্ছে এখানে 1। এবার তোমরা একটা কথা লিখবে, যেহেতু 1 নং সমীকরণ কেমন ছিল, 5a মাইনাস বি ইকুয়াল টু -7, এই যেটা, তাহলে আমরা এখান থেকে কি লিখব, 5 ইন্টু 1 মাইনাস বি ইকুয়াল টু -7। তো এদিকে যদি মাইনাস বি পড়ে থাকে তাহলে -7 আর 5 একে 5, এদিকে মাইনাস হয়ে আসবে, তার মানে কি মাইনাস বি ইকুয়াল টু -12, তাহলে শুধু বি ইকুয়াল টু কি আসলো 12। একটু বড় হয় কিন্তু অঙ্কটা ইজি। এবার নিচের দিকে লিখবে, যেখানে শেষ হলো তোমাদের তার বর্ডার থেকে নিচে লিখবে a ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 12, একটা এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আনসার কথাটা লিখে দেবে। চলো এবার পরের অঙ্কে যাই, এগুলো বইয়ের অঙ্ক, ইজি ছিল। তো এখানে কি আছে এবার কোশ্চেনে দেখো, বলছে তিনটে ভেদ আছে, এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই জেড, আর ওয়াই স্কোয়ার ভ্যারিজাস জেড এক্স, আর জেড স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই। এই তিনটি ভেদের অশূন্য যে ভেদ ধ্রুবকগুলি আছে তাদের গুণফল নির্ণয় করো। বইয়ের অঙ্ক, পারার কথা, যখন আমি শুরু করেছি এটা করে দিচ্ছি। তাহলে এবারের অঙ্কটা আমাদের হবে 4-এর 4। ধরি অশূন্য ভেদ ধ্রুবক তিনটি, একটা ধরো কে, আর একটা ধরো এল, আর একটা ধরো এম। এক্স ভ্যারিজাস ওয়াই জেড, তো এখান থেকে কি পাবো, অতএব এক্স ইকুয়াল টু, তার জন্য কে ধরেছি, তাহলে কে ওয়াই জেড, এখানে দাগ দিয়ে লিখতে পারো ওয়াই ভ্যারিজাস জেড এক্স, অতএব ওয়াই ইকুয়াল টু এর জন্য ধ্রুবক কি ধরেছি এল জেড এক্স, আর জেড ভ্যারিজাস এক্স ওয়াই, তো জেড ইকুয়াল টু কি পাবো, এর জন্য এম ধরেছি এম এক্স ওয়াই। তো এখানে এক্স স্কোয়ার ছিল, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার জেড স্কোয়ার। যদি এই তিনটে জিনিসকে আমি গুণ করি, অতএব এক্স স্কোয়ারকে গুণ করলাম ওয়াই স্কোয়ার দিয়ে, তাকে গুণ করলাম জেড স্কোয়ার দিয়ে, তাহলে এখানে গুণ কি হবে কে ওয়াই জেড ইন্টু, এখানে কি আছে এল জেড এক্স ইন্টু এম এক্স ওয়াই। তো এই তিনটের গুণফল কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু কে এল এমটাকে আমরা আগে পরপর লিখি, কে এল এম। ওয়াই দেখো দুবার আছে, তো কি হবে ওয়াই স্কোয়ার, জেড দেখো দুবার আছে, তাহলে এখানে সাথে কি হবে জেড স্কোয়ার, আর এক্সও আছে দুবার, তাই এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার দিয়ে এই এক্স স্কোয়ার যেহেতু গুণ সম্পর্ক আছে বোথ সাইডে, ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার দিয়ে জেড স্কোয়ার, তার মানে এই যে কাটাকাটি করলাম এই প্রান্তে থাকলো কিন্তু 1, আর এখানে থাকলো কি কে এল এম, তার মানে কে এল এম ইকুয়াল টু 1। অর্থাৎ উত্তরটা একটু কথায় লিখে দেবে, অতএব অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল ইকুয়াল টু 1। এটা যেহেতু বইয়ের অঙ্ক, তাহলে এটাকে ইম্পর্টেন্ট ভেবেই রাখবে, আর মনে করি আমি, তোমাদের আর রিভিশনের এটা দরকার পড়বে না। এবার চলে আসি তারপরের কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেন বলছে কি, ও কেন্দ্রীয় একটি বৃত্তে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি বিন্দু তিনটি এমনভাবে আসে যে এ ও সি বি একটি সামান্তরিক,
তাহলে কোণ এ ও সি এর মান কত? এটাও বইয়ের অনুশীলনীতে আসে, জানি না কেউ করেছো বা করনি, আমি এখানেই করছি। তাহলে 4-এর 5 নাম্বার। তো যেহেতু বৃত্ত নিয়ে কথা বলেছে, তাহলে আমাদের একটা বৃত্ত আঁকাতেই হবে। এবার এর কেন্দ্র যদি আমি এটাকে মার্ক করি, তো চিত্রটা এরকম আসে। এটা মনে করো এ বিন্দু, আর এটা আর একটা সরলরেখা, এটা আর একটা সরলরেখা। এবার তোমরা মনে করে দেখো, এক্সারসাইজে এই ধরনের অঙ্ক করেছিলে, অনেকটা সামান্তরিক হয়েছে, ধরে নাও সামান্তরিক। এ ও সি বি একটি সামান্তরিক, যেখানে ও হচ্ছে কেন্দ্র, এটা কিন্তু মাথায় রাখবে, ওকে কেন্দ্র করেই সামান্তরিকটা আঁকানো হয়েছে। এবার আমাদের যে কোণটির মান বের করতে বলছে সেটা হচ্ছে এই কোণটির মান কত। তো এটাকে যদি আমি এক্স ডিগ্রি ধরি, আর এইটাকে যদি আমি কথার কথা এটাকে যদি ওয়াই ডিগ্রি ধরি, এরকম করে যদি লিখি, তার মানে দেখো এই যে ওয়াই ডিগ্রি কোণটা, এই কোণটা আসলে কি এই কোণটির আধা, কারণ এটা তখন বৃত্তচাপ। এই যে এ থেকে সি পর্যন্ত এই বড় বৃত্তচাপের এটা কেন্দ্রস্থ কোণ, এটা হলো বৃত্তস্থ কোণ। তাই এখানে একটা নাম দাও, দিয়ে কি লিখবে, এ পি সি বৃত্তচাপের উপর অবস্থিত প্রবৃদ্ধ। এই যে বড় কোণটাকে ইন্ডিকেট করতে গেলে কিন্তু তোমাদের প্রবৃদ্ধ লিখতে হবে। প্রবৃদ্ধ এ ও সি ইকুয়াল টু টোয়াইস ইন্টু পরিধিস্থ কোণ, যেটাকে আমরা ধরেছি কি ওয়াই ডিগ্রি। তার মানে তোমরা ওয়াই ডিগ্রি ইকুয়াল টু কি লিখতে পারছো, ওয়াই ডিগ্রি ইকুয়াল টু এ ও সি যে আছে তার হাফ, এই 2 এসে এদিকে ডিভাইড করলো। এবার এই এওসি কোণটি হচ্ছে টোটাল 360 ডিগ্রি থেকে যদি আমি এই দিকের এই এক্স এই কোণটা বাদ দিই, তাহলে আমি এই কোণটুকু পাবো। তার মানে আমি কি লিখব, ওয়াই ডিগ্রি ইকুয়াল টু এওসি কোণটা কি 360 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি বাই 2। তো এবার তো তোমরা জানো যে এই এক্স আর ওয়াই সমান, সামান্তরিকের বিপরীত কোণ দুটি কি সমান। যেহেতু এক্স ডিগ্রি ইকুয়াল টু ওয়াই ডিগ্রি, অতএব এক্স ডিগ্রি ইকুয়াল টু ওয়াই ডিগ্রির মান এক্স দিয়ে আমরা যেটা পেয়েছি সেটা লিখি। কি পেয়েছি, 360 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি বাই 2। এটা সলভ করলে এক্স ডিগ্রির মান আসবে, তোমরা এখানে লক্ষ্য করো 2 দিয়ে গুণ করলে 2x ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। তোমরা ডিগ্রি ছাড়াও ক্যালকুলেট করতে পারো। এই এক্স ডিগ্রিকে এদিকে আনলে কত হবে, 3x ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। অতএব এক্স ডিগ্রি ইকুয়াল টু 3 দিয়ে 360কে ভাগ করলে 3 × 12 = 36, অর্থাৎ 120 ডিগ্রি। তাই এক্সটাকেই আমরা এওসি ধরেছি, তাহলে এখানে অতএব দিয়ে লেখো কোণ এওসি ইকুয়াল টু 120 ডিগ্রি। আরও যেভাবে ভাষা পারো তোমরা লিখতে পারো, কিন্তু ব্যাপারটা আমি বুঝিয়ে দিলাম। এবার আমরা পরের কোশ্চেনে চলে যাই। 4-এর 5 গেল, 4-এর 6 বলছি কি, দুটি এককেন্দ্রীয় বৃত্তের এবি আর এসি এমন যায় যেটি বৃত্তটিকে যথাক্রমে পি কিউ বিন্দুতে স্পর্শ করে। এটা হচ্ছে বৃহত্তর বৃত্তটির এবি আর এসি যা ক্ষুদ্রতর বৃত্তকে টাচ করে পি কিউ বিন্দুতে। প্রমাণ করো যে পি কিউ ইকুয়াল টু হাফ বিসি। এই যে পি কিউ ইকুয়াল টু হাফ বিসি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা জ্যামিতির প্রয়োগ। এখানে 2 মার্কসে কেন দিয়েছে আমি জানি না, তো যাই হোক আমরা প্রয়োগটা যদি আলোচনা করি তাহলে নিশ্চয়ই কাজে লাগবে, একবারে প্রয়োগটা নিয়ে আলোচনা করছি। তাহলে 4-এর সম্ভবত 6, ভুলে গেলাম নাম্বারটা, আগে আমি চিত্র অঙ্কন করি। এই ভেতরে আবার আরেকটি বৃত্ত আছে, এক কেন্দ্রীয় বৃত্ত, মানে একটা কেন্দ্রের উপর বেস করে দুটো বৃত্ত অঙ্কন করা হয়েছে। তো একটি সরলরেখা এটাকে টাচ করে গেছে, এই যে এখানে টাচ করলো, এটা হলো পি বিন্দুতে। আবার এখান থেকে আরেকটি সরলরেখা
এটাকে টাচ করে গেছে, এটার নাম হচ্ছে কি কিউ বিন্দু। আর এই বিন্দুটির নাম, উপরের বিন্দুটির নাম এটা এ বিন্দু, আমি একটু পাশে লিখে দিচ্ছি এ বিন্দু। এটা এ বি আর এ সি। বলছি বিসি হচ্ছে কি, এই যে পি কিউকে যদি আমি সরাসরি যোগ করি, এটা সরাসরি যদি যোগ করি এটা কিন্তু কেন্দ্র দিয়ে যাবে না, তাহলে সরাসরি যোগ করলে আমাদের প্রমাণ করতে হবে পি কিউ ইকুয়াল টু হাফ বিসি। এটা ভাষা না লিখে তোমাদের বলে দিই। ধরো আমি এই যে পি কিউ যোগ করলাম না, কি করলাম, এই পি বিন্দুটা ধরো এখানে, এই কেন্দ্র ও থেকে এই জ্যায়ের উপর একটি লম্ব টানলাম, এটা লম্ব। আর এই কিউ বিন্দু পর্যন্ত যদি যোগ করি, যে বিন্দুতে স্পর্শ করে তাদের যোগ করলেই লম্ব হবে। তা কোনো বৃত্তের কেন্দ্র থেকে একটি বৃত্তের স্পর্শকের স্পর্শ বিন্দু পর্যন্ত যোগ করলে তা যেমন এই বৃত্তটির উপর লম্ব হয়, তেমনি সে এই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে পি বিন্দুতে এই যে এ বি জ্যাটি আছে সেটা সমান দুভাগে ভাগ হয়েছে। তার মানে পি বিন্দুটা কার মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু। যে কথাগুলো বললাম সেগুলো একটু নিজের ভাষায় লিখবে, কারণ এখানে সময় বেশি লাগবে। তেমনি করে এই দিকে দেখো, কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত যোগ করেছি, কোনটা স্পর্শক, এ থেকে সি পর্যন্ত স্পর্শক কার, ছোট বৃত্তের। তা কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত যোগ করেছি মানে এটা তার উপর লম্ব হবে এবং সেটা সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ কিউ বিন্দুটা সমদ্বিখণ্ডিত করবে। তার মানে কিউ কার মধ্যবিন্দু, এ সি এর মধ্যবিন্দু। তা কোনো ত্রিভুজের, এবার তোমরা এগুলো কথা বাদ দাও, এখন এ পি কিউ যুক্ত করো। তো তোমরা ক্লাস 9-এ শিখেছো কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে রেখাংশ হয় তা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব ত্রিভুজ এ বি সি তে পি কিউ ইকুয়াল টু হাফ অফ বিসি। আমার সমান্তরাল লাগবে না, এটা প্রমাণ করতে বলছে, আগের ভাষাগুলো লিখে এটা লিখবে প্রুফড। তোমরা যে স্পর্শ বিন্দু যোগ করেছো এই যে এই কিউ পর্যন্ত পি পর্যন্ত, সেগুলো লিখবে যখন প্রমাণ হিসাবে আসবে। তা এবার আমরা চলে আসি 4-এর 6 হলো, পরের কোশ্চেনে আসি। বলেছে এ বি সি আর ডিই এফ দুটি সদৃশ ত্রিভুজ আছে যার অনুরূপ বাহু বিসি আর ইএফ। সবগুলোর কথা বলেনি, এই দুটো অনুরূপ বাহু বলে দিয়েছে। এবিসি আর ডিই এফ এর পরিসীমা বলছে একটা হলো 36 সেন্টিমিটার, আর একটি বলছে 18 সেন্টিমিটার, এবং বিসি বাহু হলো 9 সেন্টিমিটার। তাহলে ইএফ বাহুর মান কত? এটা একটা জায়গায় জ্যামিতির প্রয়োগে আছে, তোমরা ততটা এটাকে অনেকে ওভারলুক করে, আমি বলে দিচ্ছি। তাহলে 4-এর 7 নাম্বার কথাটা বলে নেই। দুটো ত্রিভুজ আগে অঙ্কন করি। একটি ত্রিভুজ হচ্ছে এবিসি, ধরো এরকম এবিসি, এখানে দিলাম এ বি সি। এর সদৃশ্য হচ্ছে কি আর একটি ত্রিভুজ আছে, দেখতে একই রকম, কিন্তু এটার নাম কি ডি ই এফ। এখানে কোন দুটি অনুরূপ বাহু, বিসি আর ইএফ অনুরূপ বাহু। যখন দুটি ত্রিভুজ সদৃশ্য হয়, এটা সদৃশ্য চিহ্ন, এই যে চিহ্নটি দিয়েছি এটা সদৃশ্যতার চিহ্ন, তখন ত্রিভুজ দুটির পরিসীমার অনুপাত তাদের অনুরূপ বাহুগুলির অনুপাতের সমান। দেখবে জ্যামিতিতে তোমাদের সদৃশ্যতার ওখানে প্রয়োগ একটা প্রমাণ আছে। তাহলে আমরা লিখব অতএব ত্রিভুজ এ বি সি এর পরিসীমা বাই ত্রিভুজ ডান দিকে যেটা সদৃশ্য ত্রিভুজ, কি নাম, ডিইএফ এর পরিসীমা ইকুয়াল টু অনুরূপ বাহুর অনুপাত বিসি বাই ইএফ। তো প্রশ্নে দেওয়া আছে এই ত্রিভুজের পরিসীমা 36 সেন্টিমিটার আর নিচেরটির পরিসীমা আছে 18 সেন্টিমিটার আর বিসির মান আছে কত, 9 সেন্টিমিটার। বলছে ইএফ এর মান কত? তো এগুলো কিন্তু সেন্টিমিটারগুলো তো আলটিমেটলি কেটে যাবে, তা 18 দিয়ে কাটলে এখানে কত, 2, আর 2 গুণন ইএফ, তার মানে আমরা কি পেলাম, 2 ইন্টু ইএফ ইকুয়াল টু 9 সেন্টিমিটার। অতএব ইএফ ইকুয়াল টু পাচ্ছি কত, 9/2 সেন্টিমিটার। এখানে আনসার লিখতে পারো বা 4.5 সেন্টিমিটার লিখতে পারো, দুটোই চলবে। শুধু ইএফ এর মান চেয়েছে, বাস এখানেই হয়ে গেল। এবারে চলে আসি পরের কোশ্চেনে।
এইবার একটা অদ্ভুত ধরনের কোশ্চেন আছে, তোমাদের কাছে নতুন লাগবে, যদিও বইয়ের হিন্ট আছে। বলছে সাইন 3a প্লাস কস 2b ইকুয়াল টু 2, সাইন 3a প্লাস কস 2b ইকুয়াল টু 2, আর যা বের করতে বলছে সেটা উল্টো কথা, কস 2a প্লাস সাইন 3b এর মান কত। তাহলে প্রথমে আছে সাইন 3a প্লাস কস 2b, চলে আসি, চারের 8 নম্বর হবে। তাহলে দেওয়া আছে কি সাইন 3a প্লাস কস 2b ইকুয়াল টু 2, আর যেটার মান বের করতে বলছে সেটার হচ্ছে কি, আমি বই থেকে দেখে আবার ওখানে যেতে হয়, কস 2a প্লাস সাইন 3b, এটার মান কত, উল্টোটা, এখানে আছে 3a, এখানে হয়ে গেছে কজের পাশে 2a, এখানে কজের পাশে 2b, এখানে কজের পাশে 3b। ব্যাপারটা হলো তোমরা তোমাদের যে আদর্শ কোণের চার্ট পড়েছো, মানের চার্ট পড়েছো, সেই চার্টে তোমরা দেখবে সাইনের মান শুরু হয়েছে 0 থেকে 1 পর্যন্ত, আবার কজের মান 1 থেকে 0, এটা মিনিমাম এটা ম্যাক্সিমাম, কজের বেলাও ম্যাক্সিমাম 1, আর সব শেষে কজ 90 ডিগ্রি 0 আছে, সাইন 0 0, সাইন 90 1, এই আছে চার্ট, আর বাকি সব এর মধ্যবর্তী। তো সাইন আর কজের মান 1-এর বেশি হতে পারে না, তাহলে তাই যদি না হয়, অথচ দুটোর যোগফল কত 2, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এই যে সাইন 3a আছে তার মান কত 1, এবং কস 2b যে আছে, কজ 2b আছে এরও মান 1, এই 1 আর 1 যোগ করেই 2 হয়েছে। একটা যদি 1-এর কম হয়, 1-এর কম তো হতে পারে না, 1-এর কম যদি একটা হয়, আর একটা কিন্তু 1-এর বেশি হয়ে যাবে, যেটা সম্ভব না। তো সেই হিসাবে এক কথায় এখানে এটাই সম্ভব, এখানে 1 আর 1 সম্ভব। তো যেহেতু সাইন 3a, এবার বাকি অংশটা বুঝে যাও, ইকুয়াল টু 1, তাহলে অতএব সাইন 3a ইকুয়াল টু সাইন কত ডিগ্রির ভ্যালু 1, সাইন 90 ডিগ্রির ভ্যালু 1, তাহলে অতএব 3 এর জায়গায় কত থাকলো 90 ডিগ্রি, তার মানে এ কোণের মান কত পেলাম 30 ডিগ্রি। কেন 30 ডিগ্রি, এই 3 দিয়ে 90কে ডিভাইড করলাম। আবার পাশাপাশি দেখো এখানে লিখবে যেহেতু cos 2b ইকুয়াল টু 1, অতএব cos 2b ইকুয়াল টু cos 0 ডিগ্রির ভ্যালু কিন্তু 1, তার মানে কি, অতএব 2b ইকুয়াল টু কত ডিগ্রি 0 ডিগ্রি, তার মানে b এর মান কত পেলাম আমরা 0 ডিগ্রি। এবার এই যে রাশিটার মান বের করতে বলছে cos 2a প্লাস সাইন 3b, সেটা এখানে লেখো, অতএব cos 2a প্লাস সাইন 3b এর মান বের করতে বলছে, আমরা এখান থেকে বের করব। cos ই লিখলাম, 2a এর মান কত ডিগ্রি 30 ডিগ্রি, এই যেখানে পেয়েছি, প্লাস সাইন 3b, b এর মান কত ডিগ্রি 0 ডিগ্রি, তার মানে এটা cos কত ডিগ্রি হলো cos 60 ডিগ্রি, আর এটা সাইন 3 দিয়ে 0-কে গুণ করলে তো 0 ডিগ্রি হয়। তো cos 60-র ভ্যালু কত 1/2, আর সাইন 0-র ভ্যালু কত 0, এবার কিন্তু ডিগ্রি না শুধু 0, তার মানে রাশিটির মান কত পেলাম 1/2 বা হাফ, এটাই আনসার। এবার চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে আছে কি, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 14 সেন্টিমিটার, বৃত্তটির ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। ওই বৃত্তের 66 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কত। তাহলে ব্যাসার্ধ 14, চাপের দৈর্ঘ্য 66, সেটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কত। এই কোশ্চেনটির নাম্বার হচ্ছে 4 এর রোমান 9। তোমরা এখানে লিখবে যে আমরা জানি s ইকুয়াল টু আর থিটা, অতএব এই কোণটির মান চেয়েছে, থিটা ইকুয়াল টু কি হবে, এই আর কোথায় যাবে এস এর নিচে, এস বাই আর। তো অতএব থিটা, এটা বৃত্তীয় মানে কিন্তু আসে এই থিটার মান, এস এর মান কত 66 সেন্টিমিটার বৃত্তচাপ,
আর ব্যাসার্ধ কত 14। তোমরা যদি এটা কাটাকাটি করে এত রেডিয়ান হবে থিটার মান, এখানে কাটাকাটি করলে কি আসবে 33/7 ইকুয়াল টু 33/7 রেডিয়ান লেখো, তাতেও দোষ নেই। কিন্তু তোমরা এটাকে এইভাবে প্রকাশ করতে পারো, রেডিয়ান মানে তোমরা জানো পাই দিয়ে প্রকাশ করা। কি ছিল আমাদের মানটা 66/14। তো 66/14কে আমি একটা কাজ করতে পারি, আচ্ছা 3 × 22 লিখলাম, আর এই 14টাকে লিখলাম 2 × 7। এই 22/7কে কি বলি আমরা, পাই বলি। তার মানে কি হলো 3/2 পাই, অর্থাৎ ভালো করে লিখলে কি লিখবো 3π/2। এখানে সি লিখলেও রেডিয়ান বোঝায়, কিছু না লিখলেও রেডিয়ান বোঝায়। তার মানে উত্তরটা কি, অতএব নির্ণেয় কোণের মান 3π/2। এখানে রেডিয়ান দাও না দাও কোনো সমস্যা নেই। এই হচ্ছে তোমাদের 4-এর রোমান 9। চারের রোমান 10 আছে কি, একটি পরিসংখ্যা বিভাজনের গড় হচ্ছে 8.1, আর সামেশন অফ এফআই এক্সআই হচ্ছে 132 + 5 কে বইয়েরই অঙ্ক, আর সামেশন অফ এফআই হচ্ছে 20। তাহলে কে এর মান কত, এই অঙ্কটা করেই দিচ্ছি। বাকি দুটো তোমাদের ইজি আছে, নিজেরাই পারবে। চারের বই থেকে দেখে নিচ্ছি আরেকবার। 4-10 যৌগিক গড় বা গড় সংক্ষেপে লিখে দিই 8.1, আর দেওয়া আছে সামেশন অফ এফআই এক্সআই এর মান দেওয়া আছে 132 + 5কে, আবার সামেশন অফ এফআই দেওয়া আছে কত 20। তার মানে তখন বলছে কে কত, আমি তোমাদের বোঝার জন্য এগুলো রিপিট করলাম। তো আমরা জানি বা এখানকার কোশ্চেন হিসাবে গড়ের সূত্র কি, সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই ইকুয়াল টু যে গড়টা এসছে, কত গড় আছে 8.1, এই যে গড়ের সূত্র এটা। তো এখানে তোমরা মান বসাও, সামেশন অফ এফআই এক্সআই মানে কত 132 + 5কে, আর নিচে কত 20 ইকুয়াল টু 8.1। তো এবার যদি আমরা বজ্রগুণন করি, তার মানে 132 + 5কে ইকুয়াল টু 20 দিয়ে এটা গুণ করলে 2 আর 2 × 16, তার মানে 5কে যদি এদিকে রাখি 162 - 132, और 5কে ইকুয়াল টু গেল 0, 3 গেলে 3, 30। তার মানে একবারে বলো কে ইকুয়াল টু 5 দিয়ে 30কে ভাগ করলে কত 6। তো আমাদের চেয়েছে কে এর মান কত, এখানে মার্ক করে লিখে দাও আনসার। আর দুটো আছে তোমাদের পরিমিতির অঙ্ক, সে দুটো তোমরা পারবে কারণ ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে গেছে। এখানে বলছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই, বইয়েরই অঙ্ক, গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত। আর বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √3 গুণ, তাহলে উচ্চতা আর ভূমির ব্যাসার্ধের অনুপাত কত। এই লাস্ট অঙ্কটা করে দেওয়া যায়, লাস্টেরটাই করি। তাহলে শুরু করি আমি লাস্টেরটাই। তার মানে 4-এর রোমান 12, একটি শঙ্কুর পার্শ্বতল আর ভূমির পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √3 গুণ। খুব সংক্ষেপে একটা শঙ্কু এঁকে নেবে। এটা ব্যাসার্ধ আর, এটা এইচ ধরো, এটা এল ধরো। তো এখানে যদি ধরো তোমরা, হ্যাঁ এটা একক লিখতে হবে, আমি লিখলাম না, তাহলেই কিন্তু কোনটা উচ্চতা কোনটা ব্যাসার্ধ কোনটা এল হয়ে গেল। তো এটি কিউ বলছে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর এল ইকুয়াল টু √3 গুণ কার ভূমির ক্ষেত্রফল হচ্ছে কত πr²। এবার একটু কাটো, পাই আর পাই কাটো, আর দিয়ে যদি r² কাটো এখানে কি থাকে আর, তার মানে আমরা পেলাম কি এল ইকুয়াল টু √3 আর। এবার এল মানে কি, এল মানে হচ্ছে √3
a স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু √3r। এই রুটটা তুললে আমরা কি পাবো, a স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এদিকে বর্গ হবে, বর্গ মানে √3 স্কোয়ার 3, আরটা হয়ে যাবে আর স্কোয়ার। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু 3r স্কোয়ার, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এবার চলে আসো দেখি এবার পরের লাইনটা কি লেখা যায়, a স্কোয়ার ইকুয়াল টু 2r স্কোয়ার। দুই পাশেই যদি বর্গমূল করি, কারণ স্কোয়ারটা তুলে দেওয়ার জন্য, এইভাবে এখানে কিন্তু পুরো রুট হবে 2√r স্কোয়ার। এই স্কোয়ারের বর্গমূল h, 2 এর বর্গমূল হয় না √2, আর স্কোয়ারের বর্গমূল r। তা আমি যদি h/r করি তাহলে থাকে √2/1। কি চেয়েছে, ভূমির ব্যাসার্ধ, উচ্চতা আর ভূমির ব্যাসার্ধের অনুপাত। h মানে উচ্চতা, r মানে ভূমির ব্যাসার্ধ, তাহলে h/r ইকুয়াল টু √2:1। এটা উত্তর লিখবে না, লিখবে অতএব উচ্চতা ইসটু ব্যাসার্ধ বা ভূমির ব্যাসার্ধ, এইটুকু কমসে কম লিখতে হবে, ইকুয়াল টু √2:1। বাকি অঙ্কটা অর্ধগোলক নিয়ে আসে, সেটা তোমরা পারবে। অর্ধগোলকের আয়তনের সূত্র হচ্ছে 2/3 পাই আর কিউব। এটা ইকুয়াল টু 144 পাই। দুই দিক থেকে পাই কেটে এটা একটু সলভ করে আর এর মান আসবে, সেখান থেকে ব্যাস বের করবে। তো এই ভিডিওটি দেখে যদি তোমাদের সামান্যতম উপকার হয়, কমসে কম তোমরা লাইক তো করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে।